হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। আজকের এই ভিডিওতে রোধের সমবায় নিয়ে আলোচনা করব। রোধের সমবায় কি, রোধের সমবায় কয় প্রকার, কি কি, রোধের শ্রেণী সমবায় কি, রোধের সমান্তরাল সমবায় কি, তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি, এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এটা চলতরিৎ চ্যাপ্টারের 8 নম্বর ভিডিও। চলতরিৎ চ্যাপ্টার এর সমস্ত ভিডিও চলতরিৎ নামে আমাদের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে পরপর আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা সেই ভিডিওগুলো পরপর দেখতে থাকো। তো চলো শুরু করি রোধের সমবায়। দেখো, অনেক সময় আমাদেরকে একটি রোধের পরিবর্তে অনেকগুলো রোধ ব্যবহার করতে হতে পারে বা ব্যবহার করতে হয়। তো রোধের সমবায় জিনিসটা হচ্ছে যে যদি কোনো তড়িৎ বর্তনীতে একাধিক রোধ ব্যবহার করা হয় তাহলে তাকে রোধের সমবায় বলা হয়। তার আগে একটা জিনিস যেটা বলতেই হয়, রোধ কি? আমরা যে ধরো ফ্যান চালাচ্ছি, আমরা যে লাইট জ্বালাচ্ছি, যে টিভিটা চলছে, যে ফ্রিজটা চলছে, এগুলো সব হলো এক একটা রোধ। মানে যে সমস্ত যন্ত্রপাতি তড়িৎ শক্তিকে খরচ করে তারা প্রত্যেকেই এক একটা রোধ। তো আমরা যে এই রোধের এই চিহ্নটা ব্যবহার করি, এটা হলো কি? রোধের চিহ্ন। রোধের চিহ্ন। তো এইটা কি হতে পারে? ধরো একটা লাইট জ্বলছে, এটা লাইট, একটা ধরো আমরা লাইট এইভাবে জ্বালিয়ে দিয়েছি, এইভাবে ধরো একটা লাইট জ্বলছে, তাহলে এটা হলো একটা রোধ। এইখানে ধরো একটা ফ্যান চালিয়েছো, তুমি একটা ফ্যান চালাচ্ছ, সেটা হলো একটা রোধ। বা একটা টিভি চালাচ্ছ, সেটা হলো একটা রোধ। একটা ফ্রিজ চালাচ্ছ, সেটা হলো একটা রোধ। একটা এসি চালাচ্ছ, সব এগুলো কি হলো? এক একটা রোধ। তাহলে তুমি ভেবে দেখো যে একটা বাড়িতে কতকগুলো বাল্ব জ্বলছে, কতকগুলো ফ্যান চলছে, টিভি চলছে, ফ্রিজ চলছে, এসি চলছে, তাহলে কি হচ্ছে? একটা বর্তনীতে অনেকগুলো রোধ যুক্ত আছে, তাই না? এই জিনিসটাকে বলা হয় রোধের সমবায়। তাহলে রোধের সমবায়ের সংজ্ঞাটা কি? যদি কোনো তড়িৎ বর্তনীতে একাধিক রোধ যুক্ত থাকে তাহলে তাকে রোধের সমবায় বলা হয়। বোঝা গেল বিষয়টা? আর এই যে রোধ রোধ রোধ, বাস্তবে রোধ জিনিসগুলো কি? এই যে বাল্ব জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, টিভি চালাচ্ছি, এসি চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, এগুলো সব হলো এক একটা রোধ। তাই রোধ বলা মাত্র রোধ জিনিসটা কি, এই চিহ্নটা কি, এটা একটা ফ্যান হতে পারে, একটা টিভি হতে পারে, একটা বাল্ব হতে পারে, একটা এসি হতে পারে, যা কিছু হতে পারে, মানে যে জিনিসটা এখানে তড়িৎ শক্তিটাকে খরচ করছে। বোঝা গেল? তাহলে রোধের সমবায়, যদি কোনো তড়িৎ বর্তনীতে, যদি কোনো তড়িৎ বর্তনীতে একাধিক রোধ যুক্ত থাকে, একাধিক রোধ যুক্ত থাকে, তাহলে তাকে রোধের সমবায় বলে। সমবায় বলে। বোঝা গেল? এই রোধের সমবায় কয় প্রকার এবার আমরা সেটা জানবো। রোধের সমবায় সাধারণত দুই প্রকার। তোমাদের ক্লাস 10 অনুযায়ী রোধের সমবায় সাধারণত দুই প্রকার। তাহলে রোধের সমবায় সাধারণত দুই প্রকার। কি? এক নম্বরটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন
অফ রেজিস্ট্যান্স, রোধের শ্রেণী সমবায় কি? এখানে আমি একটা ছবি দিই, ধরো এইটা হলো একটা রোধ, এইখানে শেষ হয়েছে, যদি এইখান থেকে আরেকটা রোধ শুরু হয়ে যায় এইরকম করে, মানে দেখো এইখানে একটা রোধ শেষ হলো, যেখানে একটা রোধ শেষ হলো সেখানেই যদি আরেকটা রোধ যুক্ত হয়ে যায়, তাহলে রোধের যে সমবায়টা তৈরি হয় সেটাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। শ্রেণী মানে কি বলতো? পর পর, একটার পর একটা। তাহলে যদি একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে আরেকটা রোধের প্রথম প্রান্ত যুক্ত হয়ে যায়, তাহলে রোধের যে সমবায়টা আমরা পাই সেটাকে আমরা রোধের শ্রেণী সমবায় বলবো। বোঝা গেল? তারপরে ধরো আরেকটা রোধ এইভাবে যুক্ত হয়ে গেল, মানে একটা যেখানে শেষ হচ্ছে যদি আরেকটা সেখানেই শুরু হয়ে যায়, তাহলে রোধের এই যে সমবায়টা সেটাকে আমরা রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন বলতে পারবো। বোঝা গেল? এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আরেকটা হচ্ছে, তাহলে একটা গেল শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায়, এটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, বুঝতে? প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এটার ছবিটা আমি একটু দেওয়ার চেষ্টা করি। ধরো একটা রোধ এই রকম অবস্থায় আছে, প্যারালাল মানে কি? সমান্তরাল। তাহলে এর সমান্তরালে ধরো কি হলো, আর একটা রোধ আছে এরকম, আর একটা ধরো রোধ এরকম ভাবে আছে। তাহলে রোধগুলো কি অবস্থায় আছে দেখো তো, সবাই পরস্পরের সমান্তরাল ভাবে আছে। এবার তাহলে যদি এরা এইরকম ভাবে একটা বিন্দুতে যুক্ত থাকে, দেখো এরা যদি সবাই এইরকম একটা বিন্দুতে যুক্ত থাকে, তাহলে রোধের যে সমবায়টা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। তাহলে কি দেখো, রোধগুলো যদি পরস্পরের সাথে সমান্তরাল ভাবে থাকে, তাহলে রোধের যে সমবায়টা আমরা পাই সেটাকে রোধের সমান্তরাল সমবায় বলা হয়। এখানে দেখো একটার শেষ প্রান্ত সঙ্গে আরেকটার প্রথম প্রান্ত, মানে একটা যেখানে শেষ হচ্ছে আরেকটা যদি সেখানেই শুরু হয়ে যায়, তাহলে সেটা হয়ে গেল রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। আর যদি রোধগুলো দেখো প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তগুলোকে একটা বিন্দুতে এবং শেষ প্রান্তগুলোকে আরেকটা বিন্দুতে যুক্ত করে দেওয়া হয়েছে, এর ফলে রোধের যে সমবায়টা আমরা পেয়েছি সেটাকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। তাহলে রোধের সমবায় কি জানলাম, রোধের সমবায় কয় প্রকার, কি কয় প্রকার? দুই প্রকার, সেটাও জানলাম। কি কি? একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার আমরা ধরে ধরে আলোচনা করব রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়। তো এই ভিডিওতে আমরা রোধের শ্রেণী সমবায় নিয়ে খুঁটিনাটি পুরো আলোচনা করেছি এবং সেখান থেকে যে ধরনের অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করেছি, এবং রোধের সমান্তরাল সমবায়টা পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো তোমরা ভিডিওগুলো কিন্তু একবারে সিরিজ ওয়াইজ পর পর দেখতে থাকবে, তোমাদের কোনো ডাউট থাকবে না। শুধু এই চ্যাপ্টার বলে নয়, ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটি চ্যাপ্টারের নামেই আমাদের আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে, এবং সেই প্লেলিস্টে সেই চ্যাপ্টারের সমস্ত ভিডিও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পরপর আপলোড করা আছে। তো তোমরা যখন যে চ্যাপ্টারটা দেখবে পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে কোনো সমস্যা থাকবে না তোমাদের। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এখন রোধের শ্রেণী সমবায় নিয়ে ডিটেইলসে আলোচনা করব। রোধের শ্রেণী সমবায়। কি রোধের শ্রেণী সমবায় জিনিসটা কি? তাহলে আমরা তো দেখে নিলাম রোধের শ্রেণী সমবায় কিভাবে আছে, যে একটা রোধ এরকম ভাবে আছে, সেই রোধটা যেখানে শেষ হয়েছে আরেকটা রোধ কি হয়েছে সেখানেই শুরু হয়ে গেছে।
এটা যেখানে শেষ হয়েছে আরেকটা রোধ কি হয়েছে সেখানেই আবার শুরু হয়ে গেছে। ধরো এই তিনটে রোধ, এই রোধটার নাম দিলাম আমি R1, এই রোধটার নাম দিলাম আমি R2, এই রোধটার নাম দিলাম আমি R3। এই বিন্দুটার নাম দিলাম আমি A বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি B বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি C বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি D বিন্দু। ঠিক আছে, তাহলে রোধের শ্রেণী সমবায়ের সংজ্ঞাটা কি বলবো, যে যদি কতকগুলো রোধকে এমন ভাবে যুক্ত করা হয় যাতে একটি রোধের শেষ প্রান্তের সাথে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে। দেখো এই রোধটা শেষ প্রান্ত কোনটা, এটা, আবার এইখানেই এই রোধটা প্রথম প্রান্তটা যুক্ত হয়ে গেছে, তাহলে যে সমবায়টা পাচ্ছি সেটাকে আমরা রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন বলবো। ঠিক আছে, তাহলে কতকগুলি রোধকে যদি কতকগুলো রোধ যদি এমন ভাবে যুক্ত থাকে যে একটি রোধের শেষ প্রান্তের সাথে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাহলে তাকে রোধের শ্রেণী সমবায় বলা হয়। রোধের শ্রেণী সমবায় বলা হয়। বোঝা গেল? কি লিখেছি দেখো, কতকগুলো রোধ যদি এমন ভাবে যুক্ত থাকে কি, যে একটি রোধের শেষ প্রান্তের সাথে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাহলে তাকে রোধের শ্রেণী সমবায় বলা হয়। এই যে প্রদত্ত আমরা যে চিত্রটা দিয়েছি, এটা কিসের, রোধের শ্রেণী সমবায়ের চিত্র। প্রদত্ত চিত্রে, তাহলে স্টার দিয়ে লিখো, প্রদত্ত চিত্রে রোধের শ্রেণী সমবায়কে দেখানো হয়েছে। প্রদত্ত চিত্রে রোধের শ্রেণী সমবায়টাকে আমরা দেখিয়েছি। ঠিক আছে, বোঝা গেল? এবার রোধের শ্রেণী সমবায়ের স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। তাহলে পরের টপিক, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অনেকবার পড়ে। রোধের শ্রেণী সমবায় কাকে বলে, রোধের শ্রেণী সমবায়ের দুটো বৈশিষ্ট্য লিখো। তাহলে দেখো তো, আমরা সংজ্ঞাটার মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। কি বলা হয়েছে, যে একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর একটা রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে, বলেছি কিনা? তাহলে এটাই হলো রোধের শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য। তাহলে রোধের শ্রেণী সমবায়ে একটি রোধের শেষ প্রান্তের সাথে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে। বোঝা গেল? একটা বৈশিষ্ট্য বোঝা গেল। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা। এটা কি, ধরো এইখান দিয়ে এসে যদি আই কারেন্ট ঢুকে পড়ে, মানে এখানে ছবিটা আমি নিচে আঁকার চেষ্টা করছি। এইখানে ধরো এইটা হলো একটা রোধ, এইটা হলো আরেকটা রোধ, এইটা হলো আরেকটা রোধ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এবার এইখানে ধরো একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, আমরা একটা ব্যাটারি এইভাবে লাগিয়ে দিয়েছি।
তাহলে কি হবে, এই সার্কিটটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে লাগবে। এখন ধরো এর মধ্য দিয়ে কি হলো, সার্কিটের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ চলছে। তাহলে এইখান দিয়ে কত তড়িৎ প্রবাহ আসলো, আই তড়িৎ প্রবাহ গেল। এই আই তড়িৎ প্রবাহটা R1 রোধের মধ্য দিয়ে ঢুকলো। আচ্ছা, তারপরে এইখানে আই তড়িৎ প্রবাহটা আসলো। এরপরে কি আছে, R2 রোধটা আছে। তাহলে এই আই তড়িৎ প্রবাহটা কি করবে, অন্য কোনো দিকে যেতে পারবে? ওকে, এই R2 রোধের মধ্য দিয়েই যেতে হবে। তাহলে এইখানেও গেল, আই তড়িৎ প্রবাহ হয়ে গেল এখান পর্যন্ত। তারপরে R3 রোধটা আছে, সেখানেও তোর বিকল্প কোনো রাস্তা নেই, তার মানে হচ্ছে R3 এর মধ্য দিয়েই ও যাবে। তাহলে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি যে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ হয়, মানে এর মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ হয়, এর মধ্য দিয়েও আই হবে, এর মধ্য দিয়েও আই হবে। পরিষ্কার বোঝা গেল? শ্রেণী সমবায়ে যতগুলো রোধ থাকবে, এখানে আমি 3টে দেখিয়েছি, এখানে যদি 3000 রোধ থাকে তাহলেও কিন্তু প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ হবে, মানে এইখানে যে তড়িৎ প্রবাহটা ঢুকে পড়বে সেই তড়িৎ প্রবাহটাই প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে যাবে। এখানে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে খেয়াল করো, ভাবো যে 3টে নল নিয়েছো, পাইপ, এটা একটা পাইপ, একটা মোটা পাইপ, ঠিক আছে। তারপরে এই মোটা পাইপটার সঙ্গে একটা কি করলে, সরু পাইপ যুক্ত করেছো, একটু সরু, তার সঙ্গে আবার আরেকটা মোটা পাইপ, একটু মোটা পাইপ যুক্ত করেছো, এরকম আরেকটা, 3টে পাইপ এভাবে আছে। খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এইখান দিয়ে ধরো যে জলটা ঢুকে পড়েছে, এইখান দিয়ে যত পরিমাণ জল ঢুকে পড়েছে, সেই জলটা ধরো এইখান দিয়ে ঠেলা দিচ্ছে, ঠেলছে জলটা। তাহলে এইখান দিয়ে যতটা জল ঢুকবে এর মধ্য দিয়েও ততটাই জল যাবে, এবং এর মধ্য দিয়েও ততটাই জল যাবে। তার কারণ জলের কাছে তো অন্য কোনো বিকল্প রাস্তা নেই যে ও অন্য কোথাও দিয়ে কিছু পরিমাণ চলে যাবে। যেহেতু বিকল্প কোনো উপায় বা বিকল্প কোনো রাস্তা নেই, তাই এইখানে যে পরিমাণ জল ঢুকেছে পুরো জলটাই এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়েও যাবে। যদি আবার বিকল্প পথ থাকতো তাহলে এখান দিয়ে যা যেত কিছু পরিমাণ উল্টো দিক দিয়েও চলে যেত। যেহেতু উপায় নেই, তাই সব জল এখান দিয়ে যা ঢুকেছে এটার মধ্যে দিয়ে তাই যাবে, এবং এটার মধ্যে দিয়েও সেটাই যাবে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ যায়। তাহলে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান প্রবাহ যায়। শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান প্রবাহ যায়, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ লিখে দিই, সমান তড়িৎ প্রবাহ যায়। কি বললাম? শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ যায়। আচ্ছা, এবার 3 নম্বরটা আমরা কি লিখতে পারি বলো তো? খেয়াল করে দেখো, একটু ভেবে দেখো। এইখানটাতে দেখো, এই সার্কিটটার ক্ষেত্রে আই তো কারেন্ট যাচ্ছে, তাহলে এই R1 রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই যাচ্ছে। এখন এই R1 রোধের ক্ষেত্রে যদি আমি ওহমের সূত্রটা লাগাই, তাহলে ধরো এই R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদটা হচ্ছে V1। তাহলে V1 সমান আমরা কি লিখতে পারবো? I ইন্টু R1। কেন বলো তো? ওহমের সূত্র থেকে আমরা জানি V সমান IR হয়, মানে কোনো একটা রোধ R যদি থাকে, একটা রোধ যদি R থাকে এবং এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ I হয়, তাহলে এই রোধটার দুই প্রান্তের বিভব প্রভেদ কত হয়? V সমান I ইন্টু R হয়। রোধটার দুই প্রান্তের বিভব প্রভেদ V সমান IR হয়। তাহলে দেখো এই R1 রোধের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে R1 রোধটার দুই প্রান্তের বিভব প্রভেদটা যদি V1 হয়, তাহলে V1 সমান I ইন্টু R1 লিখতে পারবো। একইভাবে এই R2 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি V2 হয়, তাহলে কি লিখতে পারবো? I ইন্টু R2 লিখতে পারবো। এবং এই R3 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদটা যদি V3 হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? V3 সমান I ইন্টু R3।
মজার বিষয় হচ্ছে যে খেয়াল করো V1 সমান কত I ইন্টু R1, V2 সমান কত I ইন্টু R2, V3 সমান কত I ইন্টু R3। মানে V1 V2 এবং V3 এরা কিন্তু একই নয়। মানে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা আলাদা। মানে R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একরকম, R2 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আরেক রকম, R3 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আরেক রকম। মানে এদের প্রত্যেকের দুই প্রান্তের বিভব প্রভেদটা কিন্তু সমান নয়। ক্লিয়ার? তাহলে 3 নম্বর বই, তাহলে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা হয়। শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা হয়। তাহলে 3টে বৈশিষ্ট্য দেখো, চোখের সামনে জল করছে। প্রথম বৈশিষ্ট্য দেখো, এক্ষুনি মনে থেকে যাবে যে শ্রেণী সমবায় কি হয়, একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে আরেকটা রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে। গেল। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ যায়, মানে আলাদা আলাদা নয়। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি দেখালাম, যে শ্রেণী সমবায়ে যতগুলো রোধ যুক্ত আছে প্রত্যেকের দুই প্রান্তের বিভব প্রভেদ গুলো কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? তাহলে এই গেল রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য, শ্রেণী সমবায়ের চিত্র, সমস্ত কিছু আমরা বুঝে গেছি। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ, এই জিনিসটা কি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝবো। তারপরে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয় করব। ঠিক আছে? দেখো, তুল্য রোধ, অনেক সময় এটাকে বলা হয় তুল্যাঙ্ক রোধ, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ কি, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। কিন্তু একটা আগে উদাহরণ দিই। তোমরা সবাই একটা কথার সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে একাই 100। শুনেছো না? একাই 100 কি, কথাটার মানেটা কি? যদি তোমরা কথাটাকে একটু ব্যাখ্যা করো, যে 100 জন ব্যক্তি যে কাজটা করে বা যে ঘটনাটা ঘটায়, কোনো ব্যক্তি যদি একাই সেই কাজটা করে বা সেই ঘটনাটা ঘটাতে পারে, তাহলে এই একটি মাত্র ব্যক্তিটাকে এই 100 জনের তুল্য, ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য বলতে পারো, তাই কিনা? সেই রকম দেখো এখানে কি লিখেছি, তুল্য রোধ। এখানে খেয়াল করো, আমাদের তো 3টে রোধ আছে এখানে, এটা হচ্ছে R1, এইটা হচ্ছে আমাদের R2, এইখানে হচ্ছে আমাদের R3। এই অবস্থায় এটা আমরা নাম দিয়েছিলাম A বিন্দু, এইটাকে আমরা নাম দিয়েছি B বিন্দু। তোমরাও ছবিটা কিন্তু আবার আলাদাভাবে আঁকো পরিষ্কারভাবে। ঠিক আছে? এই বিন্দুটার বিভবটা ধরো VA, এই বিন্দুটার বিভবটা ধরো VB, এই বিন্দুটার বিভবটা হচ্ছে VC এবং এই বিন্দুটার বিভব হচ্ছে VD। ধরো এইখান দিয়ে I তড়িৎ প্রবাহ ঢুকলো, I। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো এইখানে যদি আমরা একটা বর্তনী সম্পন্ন করি, বর্তনী I তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এই যে বর্তনীটা, ধরো 3টে রোধ আছে, তুমি কি করলে
যে এই তিনটে রোধ আমার দেখতে ভালো লাগছে না, এই তিনটে রোধকে আমি খুলে ফেলে দিলাম, দিয়ে আমি কি করলাম, নতুন একটা রোধ এনে লাগালাম। তো ওই তিনটে রোধ আগে যা কাজ করছিল, কাজ বলতে এই বর্তনীর যত বিভব প্রভেদ মেনটেন করেছিল এবং এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছিল, সেই ঘটনাটা যদি অন্য একটা রোধ একাই ঘটাতে পারে, তাহলে ওই একটি মাত্র যে রোধকে লাগালাম সেই রোধটাকে এই তিনটে রোধের তুল্য রোধ বলতে পারবো বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো। ভেবে দাও, মানে এই তিনটে রোধের পরিবর্তে যদি আমরা এমন একটা রোধকে লাগাই যাতে এই তিনটি রোধ যা কাজ করছিল ওই একটি মাত্র রোধ সেই কাজটাই করতে পারে, তাহলে আমরা এই একটি মাত্র রোধটাকে এই তিনটি রোধের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো। তাহলে শর্তটা কি বলতো, যে এরা তিনজনে যা কাজ করছিল এই একজনকে সেই কাজটাই করে দেখাতে হবে। যদি করে দেখাতে পারে তাহলে এই তিনটি রোধের তুল্য রোধ হয়ে যাবে এই রোধটা। বুঝতে পেরেছো? কি আরেকটুকু বলি, এরা কি কাজ করছিল, এই এদের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছিল এবং এই যে বর্তনীটা দেখো, পুরো বর্তনীটার দুটো প্রান্ত কোনটা কোনটা, এটা একটা প্রান্ত এবং এইটা হলো আর একটা প্রান্ত, এটা ভি এ, এটা ছিল ভি ডি। তাহলে বর্তনীটার দুই প্রান্তের বিভব প্রভেদ কত ছিল বলতো, ভি এ মাইনাস ভি ডি। দেখো পুরো বর্তনীটার বিভব প্রভেদ মানে বর্তনীর এই প্রান্ত আর এই প্রান্ত, এটা তাহলে কি বোঝাচ্ছে, বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত ছিল, ভি এ মাইনাস ভি ডি। বর্তনীর মধ্য দিয়ে কত প্রবাহ যাচ্ছিল, আই যাচ্ছিল। তাহলে এই তিনটে রোধ কি কি কাজ করছিল, বর্তনীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ চালাচ্ছিল আর বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ মেনটেন করেছিল ভি এ মাইনাস ভি ডি। এই দুটো কাজ এরা করছিল তিনজন মিলে। এখন যদি অন্য কোনো একটা রোধ একাই সেই কাজটা করে দেখাতে পারে, অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহই চালাতে পারে এবং বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদটাকে ভি এ মাইনাস ভি ডি মেনটেন করে রাখতে পারে, তাহলে এই রোধটাকে, একটি মাত্র রোধটাকে এই তিনটি রোধের তুল্য রোধ বলে দিতে পারে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি বলবো, কোন তড়িৎ বর্তনীতে যুক্ত একাধিক রোধের পরিবর্তে যদি এমন একটা রোধকে যুক্ত করা হয় যাতে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং দুই প্রান্তের বিভব প্রভেদ উভয়ই অপরিবর্তিত থাকে, মানে এরা যা যা করছিল সেগুলো যদি অপরিবর্তিত থাকে, তাহলে এই একটি মাত্র রোধকে এই বাকি সমস্ত রোধগুলোর তুল্য রোধ বলে দেব। বোঝা গেছে? তাহলে কোন বর্তনীতে যুক্ত একাধিক রোধের পরিবর্তে, কোন বর্তনীতে যুক্ত একাধিক রোধের পরিবর্তে যদি এমন একটি রোধকে যুক্ত করা হয়, এমন একটি রোধকে যুক্ত করা হয় যাতে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ এবং দুই প্রান্তের বিভব প্রভেদ উভয়ই অপরিবর্তিত থাকে, তাহলে ওই একটি মাত্র রোধকে বাকি রোধগুলোর তুল্য রোধ বলা হয়। বোঝা গেল? তাহলে দেখো, এরা
তিনজনে করছিল, এখন কি করলাম এই তিনজনকে আমি খুলে ফেলে দিলাম, মানে এরকম করে দিলাম। এই দুটো বিন্দুতে যুক্ত ছিল তো এরা তিনজন, কি বিন্দুতে, এ বিন্দুতে আর ডি বিন্দুতে যুক্ত ছিল, কি করলাম খুলে ফেলে দিলাম, খুলে ফেলে দিয়েছি। এখন কি করলাম এই খুলে দেওয়ার পরে এইখানটাতে মানে যেখানটাতে তিনজন যুক্ত ছিল সেখানে শুধুমাত্র আমি একজনকে একটা রোধ ভাড়া করে আনলাম, যে কি বললাম ওকে, যে ওরা তিনজনে যা করছিল তোমাকে কিন্তু একাই সেটা করতে হবে। হ্যাঁ, তাহলে এদের তিনজনকে খুলে ফেলে দিলাম আর একজনকে এনে এখানে লাগিয়ে দিলাম, দিয়ে বললাম এরা যা কাজ করছিল, মানে এরা কি কাজ করছিল দেখো, আই তড়িৎ প্রবাহ মেনটেন করে রেখেছিল আর দুই প্রান্তের বিভব প্রভেদ কত রেখেছিল, VA মাইনাস VD, বিভব প্রভেদ কত ভি, দেখো এও VA মাইনাস VD রেখেছিল, এও যদি সেটাই করতে পারে তাহলে এই যে রোধটা এটাকে আমি নাম দিলাম ধরো RS, তাহলে এই RS টা এই R1 R2 এবং R3, মানে এগুলো হচ্ছে R1 R2 R3 এদের তুল্য রোধ বলতে পারবো, বোঝা গেল। তাহলে শর্ত দেখো, তুল্য রোধ হওয়ার শর্তটা যে এই রোধগুলো যে দুটো কাজ করছিল এই একটি মাত্র রোধ যদি ওই কাজ দুটো করে দিতে পারে তাহলে এই RS কে আমরা R1 R2 এবং R3 তুল্য রোধ বলে দেব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান নির্ণয়। যে তুল্য রোধ ধরো তোমাকে বললো যে R1 R2 R3 এরা শ্রেণী সমবায় যুক্ত আছে, আমরা এদেরকে রাখতে চাই না, একে তুলে ফেলে দিতে চাই, তাহলে এইখানে কত মানের রোধ লাগাতে হবে, অর্থাৎ তুল্য রোধের মান কত হবে, ঠিক আছে। তাহলে এবার হেডিং করবো আমরা তুল্য রোধের মান নির্ণয়, এখানটা মুছে দিচ্ছি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয়। তাহলে ছবিটা আবার আমি আঁকছি, তোমরাও আঁকতে পারো, আর তোমাদের যদি জায়গা ভালো আছে তাহলে না আঁকলেও চলবে। এই হলো আমার তিনটে রোধ, একটা হচ্ছে R1 R2 R3, এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার সি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার ডি বিন্দু। এই বিন্দুটার বিভব হচ্ছে VA, এটার VB, এটা হচ্ছে VC, এটা হচ্ছে VD। আচ্ছা, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বললাম, তাহলে প্রথমেই লিখব, মনে করি R1 R2 ও R3 রোধ তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I হলে R1 R2 ও R3 এর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে পাই, দেখো ওহমের সূত্র প্রয়োগ করে দেখো কি বলেছি, প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I হলে, মানে এদের প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত যাচ্ছে, I যাচ্ছে। বলেছি যে R1 R2 এবং R3
প্রত্যেকের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র লাগাবো। তাহলে ওহমের সূত্র সমান আমরা কি জানি, ভি সমান আই আর। ভি মানে কি, দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে দেখো R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভবের পার্থক্য কত আছে, VA মাইনাস VB, VA মাইনাস VB। তাহলে আমরা লিখতে পারি দেখো VA মাইনাস VB R1, দেখো R1 এর দুই প্রান্তের বিভব প্রভেদ এটা। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, I যাচ্ছে, আর রোধের মান কত R1। তাহলে VA মাইনাস VB সমান আমরা কি লিখতে পারি, I R1। এটাকে আমরা নাম দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে R2 রোধের ক্ষেত্রে যদি লাগাই VB, দেখো R2 রোধের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ কত, VB মাইনাস VC। এদিকে কারেন্টটা যাচ্ছে VB আর এটা হচ্ছে VC, তাহলে বিভবের পার্থক্য কত, VB মাইনাস VC। তাহলে VB মাইনাস VC সমান আমরা কত লিখতে পারবো, I ইন্টু R2। একে আমরা 2 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর রোধের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ কত, এটা দেখো VC আর এটা হচ্ছে VD। তাহলে বিভবের পার্থক্য কত হবে, VC মাইনাস VD সমান, তাহলে I ইন্টু R3 লিখতে পারবো। তাহলে VC মাইনাস VD সমান কত হয়ে যাবে, I ইন্টু R3। এটাকে আমি 3 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এখন দেখো তো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যদি যোগ করে পাই, যোগ করে দিই যদি, দেখো তো কি পাচ্ছি, এটাকে যোগ করব। তাহলে দেখো এখানে VA মাইনাস VB, দেখো প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD। তাহলে দেখো মাইনাস VB প্লাস VB ক্যান্সেল, মাইনাস VC প্লাস VC ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকবে বলো তো, কি পড়ে থাকবে, তাহলে আমরা লিখি 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, কি পাই বলো তো, দেখো মাইনাস VB প্লাস VB ক্যান্সেল, মাইনাস VC প্লাস VC ক্যান্সেল। তাহলে শুধু পড়ে থাকলো VA মাইনাস VD সমান কত, দেখো I R1 প্লাস I R2 প্লাস I R3। তাহলে সবার I আছে, আইটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে I কি করতে পারি, R1 প্লাস R2 প্লাস R3, তাই কিনা বলো। তাহলে VA মাইনাস VD সমান কত পেয়ে গেছি বলো তো, I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এইটাকে আমি 4 নম্বর নাম দিয়ে রাখবো, 4 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, এবার মজার বিষয়টা খেয়াল করো। এবার আমরা যদি এরকম করি যে RS যদি RS বলে লিখি তাহলে আরো ভালো লাগবে, যদি RS যদি R1 R2 ও R3 এর তুল্য রোধ হয় RS, তাহলে RS কে যদি আমরা A এবং D বিন্দুর সাথে যুক্ত করব এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I এবং বিভব প্রভেদ কত হবে, VA মাইনাস VD হবে। RS কে তুল্য রোধ হয় RS, তাহলে RS কে A ও D বিন্দুতে যুক্ত করা হলে বর্তনীর তড়িৎ প্রবাহ হবে I এবং বিভব প্রভেদ হবে VA মাইনাস VD। মানে ছবিটা এরকম হয়ে যাবে, এটা হচ্ছে A বিন্দু এটা হচ্ছে D বিন্দু, এইখানে আমি কি করছি, RS রোধটাকে যুক্ত করছি, এইখানে RS রোধটাকে, এর মান কত RS, এর মধ্য দিয়ে তাহলে কত বিভব যাচ্ছে,
কারেন্ট যাচ্ছে, আই যাচ্ছে, এর বিভব কত VA, এর বিভব হচ্ছে VD। ঠিক আছে, তাহলে তাহলে অতএব কি লিখতে পারি, VA মাইনাস VD সমান I ইন্টু RS। দেখো এই রোধটার ক্ষেত্রে এর কারেন্ট যাচ্ছে I, রোধের মান হচ্ছে RS, আর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, VA মাইনাস VD। তাহলে এইখানে যদি আমি ওহমের সূত্রটাকে লাগিয়ে দিই, তাহলে VA মাইনাস VD সমান কত হয়ে গেল, I ইন্টু RS হয়ে গেল। এইটাকে আমি 5 নম্বর নাম দিয়ে দিলাম। দেখো খেয়াল করো, এবার মজার বিষয় একটা খেয়াল করো, মজার বিষয়টা খেয়াল করো। 4 নম্বর সমীকরণটার দিকে তাকাও এবং 5 নম্বর সমীকরণটার দিকে তাকাও। 4 নম্বর সমীকরণের বাম দিক এবং 5 নম্বর সমীকরণের বাম দিক কিন্তু দেখো একই, একই কিনা বলো? তাহলে যদি বাম দিক সমান হয় তাহলে ডান দিক অবশ্যই সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ তুলনা করে পাই, কি পাই, I ইন্টু RS সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে আমি লিখছি, দেখো এখানে দাগটা দিয়ে দিলাম, এখানে লিখছি 4 ও 5 নম্বর সমীকরণ, 4 ও 5 নম্বর সমীকরণ তুলনা করে পাই, 4 ও 5 নম্বর সমীকরণ তুলনা করে পাই। কি পাচ্ছি, I ইন্টু RS সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। দেখো বোথ সাইডে I আছে, তো I ক্যান্সেল হয়ে গেল, তাহলে RS সমান হয়ে গেল R1 প্লাস R2 প্লাস R3। এইটা হয়ে গেল তুল্য রোধের মান। দেখো তুল্য রোধের মানের গাণিতিক ফর্মুলাটা কত সুন্দর, যে রোধগুলোর মান, যতগুলো রোধ ছিল সবাইকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হয়ে যাচ্ছে এখানে তুল্য রোধের মান। তাহলে এটি হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। এটি হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। তাহলে দেখো শ্রেণী সমবায়ের আমরা তুল্য রোধ পেয়ে গেছি। এটাকে তোমরা এমন ভাবে বক্স করো যেন পুরো খাতা হারিয়ে গেলেও এটা চোখে পড়ে, বোঝা গেল? তার কারণ এইটা থেকে তোমাদের অঙ্ক করতেই হবে। বিভিন্ন ধরনের চাকরি বাকরি, ছোটখাটো চাকরি বাকরি পরীক্ষাগুলোতে এখান থেকে কিন্তু তুল্য রোধের মান বার করতে দেয়, আর মাধ্যমিকে তো দেবেই। তাই এটাকে একেবারে হাইলাইট করো, বক্স করে রেখে দাও, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের গাণিতিক যে ফর্মুলাটা সেটা পেলাম। তুল্য রোধের ক্ষেত্রে তুল্য রোধের মান ফর্মুলা বলে লিখো, ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, ফর্মুলা অঙ্ক করতে হবে আমাদের এখানে। হ্যাঁ, তাহলে তুল্য রোধের এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যেটা পেলাম, এর দেখো আমরা বৈশিষ্ট্য বলে কিছু জিনিসটা লিখবো এখান থেকে। তাহলে এই দিকটা মুছবো, আমি এই ফর্মুলাটা মুছবো না। এখানে লিখবো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দেখো, দেখো সব রোধগুলোকে আমরা যদি যোগ করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে তুল্য রোধের মান। তাহলে আমরা বলতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সমান প্রত্যেকটি রোধের যোগফলের সমান। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের যোগফলই হলো শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান। তাহলে বলে দিই প্রথমে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সমান প্রত্যেকটি রোধের যোগফল, তাই না? দেখো কারণ RS সমান কি পাচ্ছি, দেখো R1 R2 প্লাস R3,
এই তিনটে রোধ নিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম, তাই তিনটে পেলাম। যদি আরো রোধ থাকতো তাহলে কি হতো, প্লাস করে ডট 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 হয়ে যেত। এটা আরো যদি থাকতো R4 R5 R5 6 এই চলতেই থাকতো। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, ধরি কি ধরছি, R1 সমান হচ্ছে 1 ওহম, R2 সমান হচ্ছে ধরো 2 ওহম, R3 সমান হচ্ছে ধরো 3 ওহম। তাহলে তুল্য রোধের মান কত হবে, RS সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে কি লিখতে পারবো, 1 প্লাস 2 প্লাস 3 ওহম সমান কত, RS সমান কত, 6 ওহম। RS সমান 6 ওহম। বোঝা গেল? তাহলে দেখো তো এখানে 1 ওহম 2 ওহম এবং 3 ওহম, এদের মধ্যে সব থেকে বড় কে ছিল, 3 ওহমটা সব থেকে বড় ছিল। এবং যে তুল্য রোধটা পেলাম সেটা দেখো 6 ওহম, 3 ওহমের থেকেও বড় হলো। তাহলে আমরা বলতে পারি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বর্তনীতে থাকা সব থেকে বড় রোধটার থেকেও বড় হয়। দেখো সব থেকে বড় রোধ কে ছিল, 3 ওহম ছিল, আর তুল্য রোধের মান কত পেলাম, 6 ওহম। তাহলে সব থেকে বড় যে ছিল তার থেকেও বড় তুল্য রোধটা। তাহলে আমরা বলতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বর্তনীর সব থেকে বড় রোধটির থেকেও বেশি হয়। বোঝা গেল? তো এই গেল দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের বৈশিষ্ট্য। যে রোধগুলোকে আমরা যদি পরপর যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটাই তুল্য রোধ। এবং আরেকটা বৈশিষ্ট্য কি বললাম, যে বর্তনীতে সব থেকে বড় যে রোধটা ছিল তুল্য রোধের মান কিন্তু তার থেকেও বড় হবে। ঠিক আছে? তো এই গেল আমাদের শ্রেণী সমবায়ের ব্যাপারে যা কিছু বলা। এখন এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বা তুল্য রোধ নির্ণয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় সংক্রান্ত যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেই রকম আমি একটা প্রবলেম করব। এখানটা মুছে দিচ্ছি। একটা কোশ্চেন, এটা 10 ওহম 20 ওহম ও 70 ওহম রোধ তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধের মান নির্ণয় করো। বোঝা গেল? কি লিখেছি, 10 ওহম 20 ওহম ও 70 ওহম রোধ তিনটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধের মান নির্ণয় করো। তাহলে দেখো বলে দিয়েছে যে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এটা কিন্তু খেয়াল করবে। শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে আমরা তো তুল্য রোধের মান নির্ণয় করার ফর্মুলা বানালাম। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ RS সমান কত হয়, R1 প্লাস R2 প্লাস R3 হয়। তিনটে রোধ থাকলে দেওয়া আছে কি, দেওয়া আছে R1 সমান 10 ওহম, R2 সমান কত দেওয়া আছে 20 ওহম, R3 সমান কত দেওয়া আছে 70 ওহম। তাহলে বসিয়ে দেব RS সমান হচ্ছে 10 প্লাস 20 প্লাস 70 ওহম। তাহলে RS সমান কত হয়ে গেল, 10 আর 20 30, 30 আর 70 100, তাহলে 100 ওহম। তাহলে তুল্য রোধের মান কত হবে, দেখো তিনটে রোধকে যোগ করে দিলাম, যেটা পেলাম সেটাই হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। এরকম ছোটখাটো অঙ্ক আরো থাকবে এবং পরের লেকচারেই সমান্তরাল সমবায় নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়কে একসাথে মিক্স করে দিয়ে কি ধরনের অঙ্ক আসে সেগুলো সেখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা আবার দেখে নাও, তাহলে ওইখানে আরো উন্নত মানের কিছু গাণিতিক প্রশ্ন আমরা সমাধান করেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, এই যে তোমরা ক্লাসগুলো করছো
সেই ক্লাসগুলো যদি একেবারে চকচকে হাতে লেখা নোট নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের এই লেকচারের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে।